আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। এই আইনের ফলে আর কোন সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না বললেন প্রেস সচিব। টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি মির্জা ফখরুলের। তা না হলে ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। জামায়াত ও সমমনা 8 দলের দাবি আদায়ে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি। বিচার ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের অবস্থান পরিবর্তন হলে যে কারোর সাথে জোট হতে পারে এনসিপির। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। এবং নির্বাচিত সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই আইনের ফলে দেশে আর কোন সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। গোটা জাতি এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নিজেরাই আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এদিকে আগামী বছর 28 দিন সরকারি ছুটি অনুমোদন দিয়েছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত সভা। এতে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এই অধ্যাদেশের আওতায় গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়াও গুমের তদন্তের অনুমোদন দেয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। গুমের সাথে জড়িত এটার সর্বোচ্চ, এই বিষয়ে কেউ যদি কনভিক্টেড হন তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অধ্যাদেশে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষার লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী, তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো সমঝোতা না এলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে প্রস্তুতিমূলক বিভিন্ন বৈঠক হচ্ছে বলেও জানান তিনি। এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি কোনো ডিসিশন না নেন তাহলে তো আমরা আগেই আমাদের ল অ্যাডভাইজার তো বলেছিলেন যে সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট নিজে একটা ডিসিশন নেবে। আর এই কি ডিসিশন হবে সেই বিষয়েও এখন প্রস্তুতিমূলক অনেক মিটিং হচ্ছে। বাট আমরা আশা করব পলিটিক্যাল পার্টিগুলো তারা নিজেরাই এই পুরো বিষয়গুলো একটা ডিসিশনে আসবেন। এছাড়া 2026 সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে নির্বাহী ও সাধারণ আদেশে ছুটি 28 দিন থাকলেও এর মধ্যে 9 দিন শুক্র ও শনিবার হওয়ায় আগামী বছর মূলত 19 দিন সরকারি ছুটি ভোগ করতে পারবেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যথায় ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকার। যশোরে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের স্মরণ সভায় তিনি বলেন, নির্বাচনের দিনই গণভোট দিতে হবে, এর কোনো বিকল্প নেই। দাবি দেওয়া তুলে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, যা দেশের মানুষ মেনে নেবে না জানিয়ে ফখরুল বলেন, বিএনপিকে অবজ্ঞা করলে পরিণতি ভালো হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফেরজানের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব। যশোরের টাউন হল ময়দানে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বর্তমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, তখন সে সুযোগ কোনো মহলের চক্রান্তে বিনষ্ট হতে দেয়া হবে না। দায়িত্বশীল আচরণ করছে বলে বিএনপিকে খাটো করলে ফল ভালো হবে না বলে হুঁশিয়ার করেন মির্জা ফখরুল। বিএনপি কোন ভেসে আসা দল নয়। বিএনপি এই দেশের জনগণের দল, একটি দল। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না।
সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, একটাও মাননা করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এর সব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। অন্যদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, জনগণের স্বার্থ রক্ষায় ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির নির্বাচনের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সময় আমাদেরকে নির্বাচন করতে হবে। তার জন্য আমরা শুধু পলিটিক্যাল পার্টির না, সকল জনগণের সহযোগিতা কামনা করি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের নয় মানুষের ক্ষমতায়নই তারেক রহমানের নীতি। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে চায় বিএনপি। ডিরেগুলেশন করে, ডিলিবারেশন করে মানুষকে ক্ষমতায়ন করতে হবে, সরকারকে ক্ষমতায়ন না। দিস ইজ এ বিগ স্টেপ ফরওয়ার্ড এবং আপনারা দেখবেন অনেক বড় বড় ডিরেগুলেশন করবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আত্মদানের মধ্য দিয়ে মানুষের মাঝে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত হিসেবে মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির অভ্যুদয়ের সূচনা। নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের প্রতিনিধিরা। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের কাছে স্মারকলিপি দেন তারা। দাবি আদায় না হলে আগামী ১১ নভেম্বর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তরিক ইসলামের রিপোর্ট। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর পল্টন এলাকায় জমায়েত করে জামায়াতে ইসলামী সহ ৮ ইসলামী দলের নেতাকর্মীরা। এ সময় ব্যানার, প্লাকার্ড হাতে দাবি আদায়ে স্লোগান দেয় নেতাকর্মীরা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি ঘৃণা হতে আঙ্গুল বাঁকা করব। জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে। নো হাঙ্কি পাঙ্কি, লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণ করার দাবি জানাচ্ছি আমি প্রধান উপদেষ্টার কাছে এবং নির্বাচন কমিশনের কাছে। এরপর যমুনামুখী পদযাত্রা মৎস্য ভবনের সামনে পৌঁছালে এতে বাধা দেয় পুলিশ। পরে স্মারকলিপি নিয়ে ৮ সদস্যের প্রতিনিধি দল যায় ফরেন সার্ভিস একাডেমিতে। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সরকার দাবি না মানলে ১১ নভেম্বর থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের এই ৫ দফার দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সমমনা ইসলামী ৮ দলের নেতারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘের দেয়া আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীদের উপর একই দিনে 2 দফা গুলি ও নিহতের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। 5 আগস্টের পর চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে বলে দাবি তাদের। দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন এসএম আশরাফ। 5 আগস্ট সরকার পতনের পরপর চট্টগ্রাম নগরীর 16 থানার মধ্যে 12টি থানা আক্রান্ত হয়। পুলিশের তথ্য মতে সিএমপির বিভিন্ন থানা থেকে লুট হয় 948টি অস্ত্র। এর মধ্যে 785টি উদ্ধার হলেও এখনও হদিস মেলেনি 163টি অস্ত্রের। এর মধ্যে রয়েছে 19টি চাইনিজ রাইফেল, 8টি সাব মেশিন গান ও 64টি পিস্তল। একইভাবে লুট হওয়া প্রায় 87,000 গোলাবারুদের মধ্যে এখনও উদ্ধার হয়নি 19,424 রাউন্ড গোলাবারুদ। গত 1 বছরে চাঁদগাঁও, সাতকানিয়া, রাউজান, বাকুলিয়া ও সর্বশেষ গতকাল বাইজিদ এলাকায় সন্ত্রাসী হামলায় ব্যবহার হয়েছে অত্যাধুনিক অস্ত্র। রাজনীতিবিদদের অভিযোগ, লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে। এতে এ পর্যন্ত নিহত হয়েছেন 20 জনের বেশি মানুষ। থানা থেকে লুট হওয়া অস্ত্র এই হত্যা সন্ত্রাসে ব্যবহার হচ্ছে বলে অভিযোগ এই বিএনপি নেতাদের। গুলিবিদ্ধ বিএনপি নেতা এরশাদ উল্লাহকে হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি নেতারা এই অভিযোগ করেন। এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করে, কিন্তু ইনশাআল্লাহ এটা বাধা দিতে পারবে না। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো থানা লুটের অস্ত্র উদ্ধারের আমরা দেখিনি। আজকে যে ঘটনা ঘটেছে আমরা গোয়েন্দা সংস্থা মারফত জানতে পেরেছি এগুলো সার্ভিস ওয়েপনের অস্ত্র, মানে এগুলা কোনো বাহিনীর অস্ত্র, তার মানে থানা লুটের অস্ত্র। স্পষ্ট বলতে চাই যে সন্ত্রাসীদের কোনো দল নেই, কোনো ধর্ম নেই, কোনো জাত নেই। সন্ত্রাসী কাজে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো সর্বোচ্চভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। নির্বাচনী জনসংযোগে এমন সশস্ত্র হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী। আমি দাবি করছি আগামীকালে 10টার মধ্যে সবাইকে গ্রেফতার করা হবে। ভিডিও ফুটেজ দেখে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনে তাদেরকে রিমান্ড দেওয়া হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে বন্ধে পুলিশ তৎপর রয়েছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিটিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব। গত 8 মাসে অন্তত 5টি হত্যাকাণ্ড ও 7টি হামলার ঘটনায় নাম এসেছে চট্টগ্রামের ছোট সাজ্জাদ গ্রুপের বিরুদ্ধে। গত 15 মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ রয়েছে জেলে বন্দী থাকলেও তার ইশারাতেই চলে হত্যাসহ নানা অপরাধ। বুড়ি নাতি হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ হাটহাজারীর শিকারপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির 15টিরও বেশি মামলা রয়েছে। এসব ঘটনায় তার স্ত্রী তামান্নাও চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নির্বাচিত সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলে তা হবে গণতন্ত্রের অগ্রযাত্রার মাইল ফলক বলেও জানান তিনি। গণতন্ত্র কোহিনূর হীরার মতো মূল্যবান, তাকে রক্ষায় সতর্ক ও দূরদর্শিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। স্বাধীনতার পর গত 54 বছরে দেশে জাতীয় নির্বাচন হয়েছে 12টি। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া 3টি নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে সবচেয়ে বেশি। তবে 2011 সালে সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে উদ্যোগ নেন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। রিভিউ আবেদনের প্রেক্ষিতে পুনরায় আপিল শুনানির অনুমতি দেন সর্বোচ্চ আদালত। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 9ম দিনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়।
পরে অ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ নিরপেক্ষ ভোট আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাফল্য প্রমাণিত হয়েছে। আপিল বিভাগের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা গণতন্ত্রকে বিকশিত করবে। প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না। প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে, স্বাধীনভাবে, উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে তা কার্যকর হবে সেই ব্যাখ্যাও দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী জনগণ যা নির্ধারণ করবে সেটাই সংবিধান, সেভাবেই দেশ চলবে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। সেই নির্বাচনের পথে হাঁটতে যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন, এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন এখানে কোনো ব্যত্যয় হবে না। রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 11 নভেম্বর দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়, সংবিধান অনুসারে রাষ্ট্রের আইনজীবী। বুধবার অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করার কথা জানিয়েছিলেন তিনি। একদিন পর পদে থেকেই নির্বাচন করার ইঙ্গিত দিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 1 শৈলকুপায় এখনো পর্যন্ত কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। সংবিধানের 64 অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয়। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটা সরকারি কোনো কর্মচারী পদ না। অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন, ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন। এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই, এটা সেটেল ল। সন্ত্রাসী দমন আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। জামিন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন লতিফ সিদ্দিকীর আইনজীবী ও তার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী। জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এর আগে 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামের সংগঠনের একটি অনুষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে 29 আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও আব্দুল্লাহ আল আমিন সহ মোট 16 জনকে কারাগারে পাঠানো হয়। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী, সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতবো, এতে কোনো সন্দেহ নাই। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ও আহত পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর কারওয়ান বাজারের ঢাকা ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। বক্তারা বলেন, জুলাই সনদে প্রতিশ্রুত ন্যায় বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলো আরও হতাশ ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘোষিত জুলাই সনদের প্রতিটি দফা দ্রুত বাস্তবায়ন করে দোষীদের বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। আসন্ন নির্বাচনে বিএনপি জামায়াতকে বাদ দিয়ে 9 দলীয় জোট করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি।
দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে আজ থেকে মনোনয়নপত্র উন্মুক্তের ঘোষণা দেন কমিটির সেক্রেটারি তাসনিম জারা। কেন্দ্রীয় কার্যালয় সহ 3টি মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে বলে জানান তিনি। যাচাই বাছাইয়ের পর 15 নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র উন্মুক্ত করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মানুষটা সবচেয়ে সৎ। কেন্দ্রীয় কার্যালয়ে ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। এছাড়া উত্তর এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বিভাগীয় 10 সাংগঠনিক সম্পাদকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাসনিম জারা। 2 ধরনের প্রক্রিয়ার কথা বললাম। একটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, এখন যেখানে প্রেস কনফারেন্সটা হচ্ছে, সেখানে এসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। অনলাইনে যে কেউ ঘরে বসে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। আর 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের যে মুখ্য সংগঠক আছেন জনাব হাসান আব্দুল্লাহ সার্জিস আলম, আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, এবং আমাদের 10 জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তাদের মাধ্যমেও আপনারা মনোনয়নটা জমা দিতে পারবেন। এদিকে বিএনপি জামাতকে বাদ দিয়ে 9 দলীয় জোট করার কথা জানান নাসির উদ্দিন পাটোয়ারি। গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও গণতন্ত্র মঞ্চের 6 দল মিলে এ জোট গঠিত হবে বলে জানান তিনি। জোট প্রশ্নে 9 দলের আমাদের একটি পলিটিক্যাল জোট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গণতন্ত্র মঞ্চ প্লাস যে 3 দল রয়েছে সেটার একটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পুরো বাংলাদেশের সংঘাত বন্ধ করার আহ্বান জানাবো। বিএনপি অলরেডি সংঘাত শুরু করে দিয়েছে, জামায়াতও মাঠে নেমেছে। আসলে বাংলাদেশ কোন সংঘাতের দিকে যাচ্ছে আমাদের জানা নেই। এজন্য 2টি দলকে আমরা আহ্বান জানাবো, সংঘাত বন্ধ করুন। জোট করলেও প্রত্যেকটি দলকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে বলে জানান পাটোয়ারি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসিকে 14টি প্রস্তাবনা দিয়েছে ইউনাইটেড নেশনস ইন বাংলাদেশ সহ কয়েকটি প্রতিবন্ধী সংগঠন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠককালে এই প্রস্তাবনা দেওয়া হয়। দেশের প্রতিটি নাগরিকদের ভোট গ্রহণ নির্বিঘ্ন করার অংশ হিসেবে প্রতিবন্ধী ভোটারদের জন্য আলাদা সুবিধা রাখার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে হিন্দু মহাজোটের পক্ষ থেকে ইসিকে 7টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সংগঠনের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে সাংবাদিকদের বলেন, সংখ্যালঘুরা নির্বাচনে যেন রাজনৈতিক বলির পাঠা না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আহ্বান জানানো হয়েছে। সন্ত্রাসের জনপদ ভোলাকে মানবিক শহরে রূপান্তর করে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন চরফ্যাশন ও বনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন। চরফ্যাশনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ভোলা জেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করতে কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান নুরুল ইসলাম নয়ন। ভোলা থেকে মনির হোসেন তপুর রিপোর্ট। জাতীয় নির্বাচনে চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা 4 আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তার ভোলা আগমন উপলক্ষে চরফ্যাশন বিএনপি অফিসের সামনে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফার কথা জানিয়ে নুরুল ইসলাম নয়ন বলেন, গেল 16 বছর গুম, খুন, দখলবাজ ও দুর্নীতি করে ভোলাকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছে। নির্বাচিত হলে এই জেলাকে শান্তির জনপদে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার হাতে ধানের শীষ তুলে দিয়ে আপনাদের সামনে পাঠিয়েছে। আপনারা গত 32 বছর ঐক্যবদ্ধ ছিলেন, আপনারা আমি আশা করছি আজকে ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা কেউ নাজিমুদ্দিন আলম সাহেবের নেতাকর্মী নন, আপনারা কেউ আমার নেতাকর্মীও নন, আপনারা বাংলাদেশ দল তথা বিএনপি নেতাকর্মী। আমি আগেও বলেছি, আজকেও বলছি, যদি আপনারা আমাকে সুযোগ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি আপনাদের সেবক হিসেবে কবুল করেন, তাহলে আমরা চরফ্যাশনকে একটি মানবিক চরফ্যাশনে রূপান্তরিত করতে চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ে কাজ করতে হবে। আপনারা আজকে থেকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর জন্য কাজ করবেন। আমি সবসময় বলেছিলাম,
চল ফ্যাশনে বিএনপিকে আমি ঐক্যবদ্ধ বিএনপি হিসেবে দেখতে চাই। বিএনপির মধ্যে কোনো ডিভিশন কিংবা ভেদাভেদ অনৈক্য আমি দেখতে চাই না। দলের কত বড় নেতা কিংবা কর্মী কিংবা আত্মীয় কিংবা প্রতিবেশী, মাদকের ব্যাপারে কিন্তু আমরা কোনো ছাড় দেব না বন্ধুরা আমার। জেলার দীর্ঘদিনের ভোগান্তি নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি প্রাকৃতিক গ্যাস সরবরাহে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতিও দেন এই যুবদল নেতা। পর্যটন শিল্পে উন্নত করার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল ও চরপ্রসারণের নামকে ছড়িয়ে দিতে চাই। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ভোলা। তাদের জন্য অধিক সংখ্যক মানুষকে মানসম্মত চিকিৎসা সেবা দিতে ঢাকার হাসনাবাদে পিজির মতো বড় হাসপাতাল করতে চায় আদ্দিন হাসপাতাল। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন জানান, ইতিমধ্যে হাসপাতালের জন্য জমি ক্রয় করা হয়েছে। এছাড়া কমিউনিটি লেভেলে স্বল্প মূল্যে গরিব রোগীদের চিকিৎসার জন্য বিশেষ মডেল ক্লিনিক করার পরিকল্পনার কথাও জানান তিনি। মনির হোসেন তপুর আরও একটি রিপোর্ট। স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা দিয়ে সব শ্রেণী পেশার মানুষের মন জয় করেছে আদ্দিন হাসপাতাল। ঢাকা, যশোর সহ বিভিন্ন স্থানে সেবা দিচ্ছে হাসপাতালটি। হাসপাতালটি শুরু থেকেই গরিব রোগীদের জন্য আশীর্বাদ হয়ে কাজ করছে। দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছে হাসপাতালগুলোতে। দিন দিন সেবার চাহিদা বাড়ায় আরও অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা সহ সেবার মান আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন আদ্দিন হাসপাতালের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। সর্বস্তরের মানুষের চিকিৎসা দিতে বড় পরিসরে ঢাকায় আরও একটি হাসপাতাল করা হবে বলেও জানান তিনি। আদ্দিন নিয়ে যেটা সামনের পরিকল্পনা সেটা হচ্ছে যে সেবাটা আছে সেবার মানটা বাড়ানো, এক নম্বর। তারপর সেবার চাহিদা অনেক বেড়ে গেছে, সেটা আমাদের করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখানে আমাদের একটা বিরাট স্ট্রাগল, আমাদের বিরাট একটা এখানে চ্যালেঞ্জ এসে গেছে। তো সেটা মোকাবেলার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো, কোয়ালিটি বাড়ানো। তারপরে আমাদের আস্তে আস্তে আমরা একটা সেন্ট্রাল অফ এক্সেলেন্স হসপিটাল করতে চাই ঢাকাতে। এই যে হাসনাবাদে একটা বড় হাসপাতাল, যাতে সমস্ত জায়গার থেকে রুগী এনে ওখানে আনা যায়, একটা টার্সিয়ারি কেয়ার হাসপাতাল বড় আকারে, পিজির মতো এরকম। সেটা জায়গাটাকে আমরা কিনতেছি, কিনা হয়ে গেছে অনেক। কমিউনিটি লেভেলেও চিকিৎসা দিতে চায় আদ্দিন হাসপাতাল। কমিউনিটি লেভেলে কিছু মডেল হাসপাতাল করা, যাতে করে ওইখান থেকে মানুষ শিখতে পারে। কারণ আমরা তো সারা বাংলাদেশের সমাধান করতে পারবো না। কিছু জিনিস করে যাতে করে অন্যরা রেপ্লিকেট করতে পারে, অন্যরা টাকা নকল করতে পারে। গরিব মানুষের জন্য হবে, কিন্তু এরা টাকা দিতে হবে না কাউকে। সে ওইখানকার যে ইনকাম তা দিয়েও চলবে। ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যে টাকাটা লাগে সেটা আমরা দিয়ে দেবো। হাসপাতালটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় চিকিৎসা নিতে আসা সবাই খুশি। আস্থা অর্জন করায় দিন দিন বাড়ছে রোগীদের সংখ্যা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবার অর্থ সংবাদ। দেশের সর্ববৃহৎ ই কমার্স মার্কেটপ্লেস দারাজ আবারও নিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত উৎসব দারাজ 11/11 দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার। ছাড়, অফার, ফ্রি ডেলিভারি সহ নানা সুযোগ সুবিধায় ভরপুর এই উৎসবকে বলা হচ্ছে দ্য রিয়াল বস। চলতি বছর এই ক্যাম্পেইন চলবে 10 নভেম্বর রাত 8টা থেকে 21 নভেম্বর পর্যন্ত। দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার AHM হাসিনুল কুদ্দুস রুশো বলেন, পণ্যের মান ও ক্রেতাদের স্বার্থ সংরক্ষণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ তাদের প্রতিষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন মেজনান শাহজাহান। বাংলাদেশের ই কমার্স খাত এখন আর শুধু অনলাইন কেনাকাটায় সীমাবদ্ধ নয়, এটি এখন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেমে পরিণত হয়েছে। এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ, যা আবারও নিয়ে এসেছে দারাজ 11/11 দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার। মানুষের অনেক শখের জিনিস থাকে যেটা সে আসলে একটু সাশ্রয়ী মূল্যে কিনতে চায়। এই 11/11 ক্যাম্পেইনটা হচ্ছে বেস্ট ক্যাম্পেইন, যেখানে ওনারা এটা একটা প্রপার প্রাইসে পাবে। সো এখানে আসলে আমরা 3টা লেয়ারে ডিসকাউন্ট অফার করি। প্রথমটা হচ্ছে আমরা ডিফারেন্ট ভাউচার দিয়ে থাকি, ডিসকাউন্ট ভাউচার। দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট পার্টনারদের থেকে একটা ভাউচার পায়, এবং তৃতীয় হচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ঢুকলে সেলারদের একটা ভাউচার থাকে, ওই ডিসকাউন্ট ভাউচার। সো এই 3টা লেয়ারের ভাউচারে দেখা যায় যে এর চেয়ে ভালো প্রাইস আর সে কখনোই পায় না। সেলারদের কথা যদি চিন্তা করেন, এই সময় তারা প্রায় 10 গুণ বেশি সেল পায়। উৎসব চলাকালীন ক্রেতারা উপভোগ করতে পারবেন ফ্ল্যাশ সেল ও মেগা ডিলসে সর্বোচ্চ 80% পর্যন্ত ছাড়।
হট ডিলে 75% পর্যন্ত ছাড়, 11 টাকা ডিল। এছাড়া আকর্ষণীয় 1 টাকা গেমে বিনামূল্যে অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইক, শ্রীলঙ্কায় কাপল ট্রিপ, রিভো ই বাইক সহ আরো অনেক পুরস্কার। 1 টাকার গেমটা কিন্তু খুবই ফেমাস, এটা একটা শিক্ষামূলক আমাদের ক্যাম্পেইন আমি বলবো। এখানে একটা কাস্টমার প্রোডাক্ট সিলেক্ট করা থেকে শুরু করে একদম চেক আউট পর্যন্ত পুরো জিনিসটাই শেখে, এবং এটার উইনার কিন্তু এবার আমরা নির্ধারণ করছি সবচেয়ে বেশি সংখ্যক সফল ডেলিভারি যে অর্ডার করতে পারবে। আর 1111 আমাদের 11 টাকার ডিল তো থাকছেই, আপনারা 11 টাকায়, 111 টাকায়, 1111 টাকায় এবং 11111 টাকায় টিভি, ফ্রিজ, গিজার থেকে শুরু করে অনেক আকর্ষণীয় পুরস্কার পাবেন। সো এইটার কবে কোন কন্টেস্টটা চলবে এটা জানার জন্য অলওয়েজ চোখ রাখতে হবে আমাদের অ্যাপে। এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, পেশাদারিত্বের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করে নিয়েছে দারাজ। দারাজ 1111 দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ারের মাধ্যমে সেই আস্থার সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে আসতে চায় তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 48 ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ পুঁজি বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। নইলে আগামী মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে তারা বলেন, ব্যাংক একীভূত করে শেয়ার শূন্য ঘোষণার কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এসআইবিএল ও এক্সিম ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে গেছেন। এ কারণে নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ার ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দেয়া এবং যাদের কারণে ব্যাংকগুলো ধ্বংস হয়েছে তাদের শাস্তি দাবি জানান তারা। নির্বাচনের পর নির্বাচিত সরকার ব্যাংকের একীভূত করার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে মনে করেন সংগঠনটির নেতারা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কে বামপন্থী জোহরান মামদানির জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার মায়ামিতে এক ভাষণে ট্রাম্প একথা বলেন। এ সময় তিনি দাবি করেন, মামদানির জয়ের ফলে দেশের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, মার্কিনীদের এখন অর্থনৈতিক দুঃস্বপ্ন আর অর্থনৈতিক সাফল্যের মধ্যে একটিকে বেছে নিতে হবে। এদিকে ট্রাম্প ছাড়াও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানির নীতিমালা ও মুসলিম পরিচয়কে কেন্দ্র করে তীব্র সমালোচনা করে আসছেন ট্রাম্পপন্থী ব্যবসায়ী মহল, রক্ষণশীল গণমাধ্যম বিশ্লেষক এবং রিপাবলিকান নেতারা। ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। প্রতিদিন প্রায় 350 শিক্ষার্থী ও 25 জন শিক্ষক জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন। এতে উৎকণ্ঠায় দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। ঝালকাঠির প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 1966 সালে প্রতিষ্ঠিত চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে এসএসসি সাধারণ ও এসএসসি ভোকেশনাল দুটি শাখায় পাঠদান করা হচ্ছে। চলতি বছরও এই বিদ্যালয় থেকে জিপিএ 5 সহ ভালো ফল করেছে শিক্ষার্থীরা। তবে তাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটাচ্ছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষগুলো। দীর্ঘদিন সংস্কার না করায় ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে, মরিচা ধরা টিনের ছাদ দিয়ে পড়ছে পানি। এমনকি ছাদের পলিস্তারা খসে পড়ে একাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহতের ঘটনাও ঘটেছে। চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে অনেক শ্রেণীকক্ষই এখন পর্যন্ত ভেঙে পড়েছে। বৃষ্টির সিজনে আমাদের খুব কষ্ট সহকারে ক্লাস করতে হচ্ছে। আমরা খুবই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস করছি। কিছুদিন আগে এখানে একজন শিক্ষার্থী আহত হয়েছেন, ছাদের পলেস্তারা খসে পড়ে। এর মধ্যে কোনো মানুষের গরু থাকতে পারে না। আমরা এরকম টিচার্স রুমে বসলে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকি যে আমাদের মাথার উপরে ছাদ ভেঙে পড়বে। বিল্ডিং যেকোনো জায়গা থেকে যেকোনো সময় খসে পড়তে পারে। ইতোমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে নতুন ভবনের প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। দ্রুত মেরামত বাস্তবায়নের জন্য আমরা এডিপি থেকে ওখানে 1 লক্ষ টাকা বরাদ্দ করেছি। সেই কার্যক্রম চলমান আছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা উপজেলা থেকে এখানে একটা নতুন ভবন এবং জরাজীর্ণ ভবন মেরামত করার জন্য পত্র প্রেরণ করেছি। দাপ্তরিকভাবে এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে 2025 সালের মার্চ মাসের দিকে আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে আমরা একটা তালিকা উন্নয়নমূলক কাজের জন্য
আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়েছি। দ্রুতই নতুন ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর। আগামী জানুয়ারিতে হচ্ছে না দক্ষিণ এশীয় ক্রীড়া আসর এসএ গেমস। পাকিস্তানে হওয়ার কথা এই আসরের স্বাগতিক ঠিক থাকলেও গেমস পিছিয়ে গেছে প্রায় 2 বছর। 2027 নভেম্বরে হবে এসএ গেমসের 14তম আসর। বাহরাইনে এশিয়ান যুব গেমস চলাকালে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা হয়। সেখানে পাকিস্তানকে গেমসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়। শুরুতে জানুয়ারিতে তারা গেমস আয়োজনের ব্যাপারে অপারগতা জানায়, পরবর্তীতে 2027 সালের নভেম্বরে তা আয়োজনের সিদ্ধান্ত জানায়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে ফেডারেশনগুলোতে চিঠি দিয়ে এসএ গেমস পিছিয়ে যাওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সমাজের সুবিধা বঞ্চিত শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে 2 দিনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এনপিসি। বিসিবির ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের সহায়তায় এই টুর্নামেন্ট হবে আগামী 3 ও 4 ডিসেম্বর বসুন্ধরা স্পোর্টস সিটিতে। রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনপিসির মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল। এ সময় জাতীয় দলের সাবেক অধিনায়ক ও এনপিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হাবিবুল বাশার সুমন, বিসিবির পরিচালক ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান জুলফিকার আলী খান, এনপিসির সহ সভাপতি ও পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম, এনপিসির যুগ্ম সম্পাদক ও সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। এই আইনের ফলে আর কোন সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না, বললেন প্রেস সচিব। টালবাহানা না করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি মির্জা ফখরুলের। তা না হলে ব্যর্থ হবে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি। নভেম্বরে গণভোট সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। জামায়াত ও সমমনা 8 দলের দাবি আদায়ে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি। বিচার ও সংস্কার নিয়ে বিএনপি জামায়াতের অবস্থান পরিবর্তন হলে যে কারো সাথে জোট হতে পারে এনসিপির। মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। এবং নির্বাচিত সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।